বন্ধু নমস্কার, যতন কুলুম খা। আসামের মুখ্যমন্ত্রী আইলে খবর হয় কেন ত্রিপুরাতে? মানে হেমন্ত বিশ্ব শর্মার কথা কইতাছি, আপনারা সবাই বুঝতে পারতেছেন। হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী ত্রিপুরায় আসেন, ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে মার উদ্দেশ্যে পুজো দেন এবং কিছু না কিছু দাবি করেন, প্রত্যাশা করেন, না দুঃখ প্রকাশ করেন, কিছু একটা করেন এবং তিনি আবার আসামে চলেও যান, ফিরেও যান। কিন্তু তিনি এলেই রাজ্যে সোশ্যাল মিডিয়া গঙ্গম গঙ্গম করে ওঠে কেন? তিনি এলেই মিডিয়ার মধ্যে একটা হালচাল হালচাল শুরু হয় কেন? তিনি এলেই বিভিন্ন রাজনৈতিক দল সোচ্চার হয়ে ওঠে কেন? কারণ হলো 2018 সাল। 2018 সালে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে हेमंत विश्व शर्मार सांबादिक सम्मेलনের সেই বক্তব্য, घुमा घुमा के सालाना, घुमा घुमा के सालाना, बाद में नहीं बोलना। हाँ, अगर हम ये बात नहीं रखते हैं तो हमको ভোট नहीं देना। এই কথাগুলো বলেছিলেন। এই কথাগুলো রাজ্যের যুবক যুবতীদের মনের মধ্যে এমন ভাবে বসে আছে, রাজ্যের মানুষের মাথার মধ্যে এমন ভাবে স্থায়ী জায়গা করে নিয়েছে যে হেমন্ত বিশ্ব শর্মা যখনই ত্রিপুরায় আসে সারা ত্রিপুরার মানুষ একেবারে এইরকম ভাবে তাকিয়ে থাকে যে তিনি কোথায় যাচ্ছেন, কি করছেন টরছেন। এর থেকেও বড় ইম্পর্টেন্ট হলো তিনি কি বলছেন, তিনি সাংবাদিক সম্মেলন করছেন কিনা, তিনি কোথাও ভাষণ দিচ্ছেন কিনা, সেখানে গিয়ে তিনি বলেন কিনা যে 2018-তে ত্রিপুরার বেকারদের উদ্দেশ্যে যে কথাগুলো তিনি বলেছিলেন, যে প্রতিশ্রুতিগুলি তিনি দিয়েছিলেন নেডার চেয়ারম্যান হিসেবে, বিজেপির নেতা হিসেবে, সেই প্রতিশ্রুতিগুলো তার মনে আছে কিনা, সেগুলো সম্বন্ধে কোনো কিছু বলছেন কিনা, সেগুলো কতটুকু রূপায়িত হয়েছে কিনা সে সম্বন্ধে কিছু বলেন কিনা। এবারেও দেখলাম তিনি যখন বিমানবন্দরে আপনার দরজা দিয়ে যখন বেরোচ্ছেন তখন তাকে ফুলে ফুলে আপনার স্বাগত জানানোর জন্য মনে হচ্ছে যে রাষ্ট্র সরকার, রাষ্ট্র বিজেপি সবাই সেখানে গিয়ে চলে গেছে। আর যাওয়ার একটা কথা কারণ আছে। এমনিতে ভারতবর্ষে কিন্তু মুখ্যমন্ত্রী একজন দুজন না, আপনারা জানেন যতগুলি রাজ্য ততজন মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আছে। তো সুতরাং মুখ্যমন্ত্রী, সব মুখ্যমন্ত্রীরই কিন্তু স্ট্যাটাস সমান। সংবিধান কিন্তু মানে এক এক রাজ্যের জন্য, মুখ্যমন্ত্রীর জন্য এক এক রকম ক্ষমতা এইরকম ভাবে কিন্তু নির্ধারণ করেনি। সংবিধান বলে দিয়েছে ভারতবর্ষে সব রাজ্যপালের কি ক্ষমতা হবে, সব মুখ্যমন্ত্রীর কি ক্ষমতা হবে, সেগুলো কিন্তু সংবিধান বলে দিয়েছে। সুতরাং মুখ্যমন্ত্রী সবারই সমান মর্যাদা, সমান সম্মান হওয়ার কথা। কিন্তু আমাদের রাজ্যে যখন অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রীরা আসেন, বিশেষ বিশেষ রাজ্য থেকে বিশেষ করে, তখন দেখা যায় যে এখানে আসতো বিজেপি, সেখানে দৌড়ে চলে যায় স্বাগত জানানোর জন্য, ফুলমালা দিয়ে একদম সর্বোচ্চ স্তর থেকে শুরু করে বলছি। কারণ হলো, আবার এখানে একটা বড় প্রশ্ন হলো, আমাদের রাজ্য থেকে যখন সিমিলার স্ট্যাটাসের কেউ অন্য রাজ্যে যায় বা সেই রাজ্যগুলোতে যায়, এই রকম এই লেভেলের কি স্বাগত সেই রাজ্যে বিমানবন্দরে দেখানো হয়? এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা যারা যারা জানেন তারা নিশ্চয়ই আমার মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারবেন। আমার জানা নেই, আমার বুদ্ধিশুদ্ধি কম বলে, জ্ঞান টেন কম বলে আমি জানি না আর কি। আপনাদের যাদের জানা আছে তারা একটু জানিয়ে দেবেন। এটা বড় প্রশ্ন। যাই হোক, তবুও তিনি আসেন, তিনি বড় নেতা, সর্বভারতীয় তার পরিচিতি রয়েছে, গুরুত্ব ডেফিনেটলি রাজনৈতিক গুরুত্ব আপনার রয়েছে, বিরাট রয়েছে। তাকে সম্মান জানাবে তার দল, এবং তার দলেরই যেহেতু সরকার ত্রিপুরাতে রয়েছে, এখান থেকেও মন্ত্রী টন্ত্রীরা যাবে, এটা স্বাভাবিক। আরও একটা বড় কারণ রয়েছে, যেহেতু ত্রিপুরাতে যখন যখনই বিধানসভা নির্বাচন হয় তখনই এই নির্বাচনে হেমন্ত বিশ্ব শর্মার নেডার চেয়ারম্যান হিসেবে একটা বিশেষ গুরুত্ব থাকে। তার মানে টিকিট বন্টনের ক্ষেত্রেও তার কোনো ভূমিকা থাকার সম্ভাবনা মানে প্রবল। তো সুতরাং তাকে যদি খুশি রাখা যায়, তাকে যদি গিয়ে একটু ফুলমালা দিয়ে স্বাগত জানিয়ে, তাকে যদি তার যদি দৃষ্টি আকৃষ্ট করা যায়, যাতে নামটা যাতে তিনি ভালো করে যাতে জানেন, চেনেন, নিজের নামটা বারবার বলে বলে তাকে তার মনের মধ্যে একটা স্থায়ী জায়গা যদি করে নেওয়া যায়, তাহলে আগামী বিধানসভা নির্বাচন যখন আসবে তখন যাদের কাছে টিকিট আছে, মানে যারা এখন বিধায়ক বা মন্ত্রী আছেন, তাদের আরও একবার টিকিট পাওয়াটা সহজ হয়ে যাবে। আর যাদের কাছে টিকিট নাই, যারা মন্ত্রী বিধায়ক হতে পারেনি, তাদের টিকিট পাওয়াটা সহজ হতে পারে, অর্থাৎ তাদেরও ভাগ্য খুলতে পারে। তো সুতরাং সেই জায়গাতে যদি একটু বেশি ফুল টুল যদি খরচ করা যায়, বিমানবন্দরে গিয়ে যদি সেখানে স্বাগত জানানো, আপ্যায়ন জানানো ইত্যাদিটা একটু বেশি করে করা যায়, তাতে ক্ষতি কি? আর এইগুলির তো এখন কম্পিটিশন চলছে, এই কম্পিটিশনে কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে। এনিওয়ে,
সবচেয়ে বড় কথা হলো যে আসামে বিধানসভা নির্বাচন আর কিছুদিন পরে। আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গ, কেরালা এবং আসামে বিধানসভা নির্বাচন হবে, তামিলনাড়ুতে বিধানসভা হবে, আপনার পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হবে। এর মধ্যে বিশেষভাবে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ আপনার 3টি রাজ্যের বিধানসভা নির্বাচন, মানে 3টি না 4টি, আপনার কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং আসাম। পুদুচেরি ছোট্ট রাজ্য, পুদুচেরির অত বিশাল রাজনৈতিক গুরুত্ব আমাদের সর্বভারতীয় রাজনীতিতে দেখা যায় না। তো যাই হোক, এই আসামের বিধানসভা নির্বাচনে হিমন্ত বিশ্ব শর্মা আপনার যদি আরও একবার মুখ্যমন্ত্রী না হতে পারেন কোনো কারণে, যদিও এখনো পর্যন্ত এটা গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে তিনি এবার আর মুখ্যমন্ত্রী হবেন না বা তিনি মুখ্যমন্ত্রী হবেনই, এই কথাও গ্যারান্টি দিয়ে বলা যায় না। তবে যদি তিনি না হতে পারেন তাহলে তিনি তো প্রাক্তন হয়ে যাবেন। আর প্রাক্তন হয়ে গেলে পরে এরপরে যখন ত্রিপুরা রাজ্যে তিনি আসবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে, তখন কি তাকে এইভাবে বিমানবন্দরে স্বাগত জানানো হবে? এই পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা তা বলে, যার কাছে যতক্ষণ পাওয়ার আছে, যার কাছে যতক্ষণ পজিশন আছে, ততক্ষণ পর্যন্তই তাকে ফুল চন্দন টন্দন দেওয়া হয়, তাকে ফুলের মালা দেওয়া হয়, আপ্যায়ন করা হয়, তাকে জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়, তাকে যশস্বী বলা হয়, তাকে আরো মহান টহান অনেক কিছু বলা হয়। বিশ্ব ব্রহ্মাণ্ড, সৌরমণ্ডল, সমস্ত কিছুর সবচেয়ে বড় জনপ্রিয় এই সমস্ত কিছুই বলা হয় যতক্ষণ পর্যন্ত পাওয়ার অ্যান্ড পজিশন থাকে। কিন্তু পাওয়ার অ্যান্ড পজিশন যদি না থাকে, সেটা যদি হাত থেকে চলে যায়, তাহলে এমনও দেখা গেছে পাশ দিয়ে চলে গেলে পরেও বড় 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 পদে থাকা ব্যক্তি, অতীতে বড় পদে থাকা ব্যক্তিদেরকেও আর কেউ চিনতে চায় না। আগে যাদের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেয়া মাত্র 10 মিনিটের মধ্যে 2-3 হাজার আপনার লাইক পড়ে যেত, পদ মানে পদচ্যুত হওয়ার পর অথবা পদ চলে যাওয়ার পর তাদেরই দেখা গেছে যে সেখানে 2000 থেকে ধপ করে এটা 200-তে নেমে যায়। এরপরে আবার ওঠাতে গেলে ওই বিভিন্ন কোম্পানিকে কাজে লাগিয়ে আপনার অনেক খরচাপাতি করে তারপরে আবার এটাকে তুলতে হয়। তো এই রকম একটা আমরা চিত্র তো দেখতে দেখতে অভ্যস্ত। সেই অবস্থাতে হিমন্ত বিশ্ব শর্মা এসেছেন মায়ের মন্দিরে পুজো দিতে দুটো কারণে হতে পারে। একটা হলো তাকে যাতে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে আবারও শপথ নিতে আশীর্বাদ করা হয়, কারণ এটা তার জন্য একান্ত জরুরি। এইটা যদি না হয় তাহলে রাজনৈতিকভাবে তার জন্য এই পুরো উত্তর পূর্ব ভারতে যে গুরুত্বটা সেটাকে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। এই কারণে এটা তার কাছে জরুরি। আর এর জন্য ওদিকে মা কামাখ্যা হিসেবে তাকে আশীর্বাদ করবেন, এটা তিনি প্রার্থনা করেন। এখানে মা ত্রিপুরেশ্বরী হিসেবে আরও তিনি হয়তো 51 পীঠের মধ্যে অনেক পীঠে হয়তো যাবেন, সেখানে গিয়েও হয়তো প্রার্থনা করবেন। আর হলো ত্রিপুরাতে অনেকে বলছে যে তিনি ত্রিপুরেশ্বরী মন্দিরে এই কারণে এসেছেন যে এসে মায়ের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে গেছেন যে মা 2018-তে যা কথা আমি ত্রিপুরা মানুষের সামনে দিয়েছিলাম সেই কথাগুলো তো রক্ষা করতে পারিনি, তার জন্য তুমি রেগে আছো। তোমার এখানে যারা আছে, এই রাজ্যের মানুষ যারা আছে তারাও আমার ওপরে রেগে আছে, তাদেরকেও তুমি একটু মানিয়ে নিও, আর তুমিও মা রাগটা করো না, আমাকে আরেকবার সুযোগ দাও। ত্রিপুরা রাজ্যের জন্য কিছু করতে পারি আর না পারি, অন্তত পক্ষে চেষ্টা করব আসামের মানুষের জন্য কিছু একটা করতে। এই কথা বলার জন্য হয়তো তিনি এসে থাকতে পারেন, কারণ তিনি জানেন যে সময় বড় সাংঘাতিক শক্তিশালী জিনিস। সময় আজকে যাকে রাজা করেছে কালকে তাকে কিন্তু একেবারে ফকির বানিয়ে দিতে পারে। আবার আজকে যে ফকির তাকে সময় কিন্তু আগামীকালকে রাজা সম্রাট বানিয়ে দিতে পারে। সময়ের যে এই ক্ষমতার, সময়ের মালকিন তো মা, সময়ের মালকিন তো মা কামাখ্যা, মা ত্রিপুরেশ্বরী, যে নামে ডাকি না কেন মা হলেন সময়ের মালিক, কালের মালিক কালী। সুতরাং কালী কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাকে, সাধারণ পরিবার থেকে উঠে আসা হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের সবচেয়ে শক্তিশালী নেতা বানিয়েছে, আসামের মুখ্যমন্ত্রী বানিয়েছে, এবং এই উত্তর পূর্ব ভারতীয় প্রবল আপনার প্রতাপশালী নেতা বানিয়েছে। আসামে ডেফিনেটলি তিনি বর্তমানে জনপ্রিয় নেতা, এটাও তাকে বানিয়েছে কিন্তু সময়। আর এই সময়, এই কালই কিন্তু তাকে এই সমস্ত ক্ষমতা থেকে আপনার একেবারে বিচ্যুত করে খালি হাত করে দিতে পারে। তো তার কারণে তিনি এখন কালীর দরবারে ঘুরে বেড়াচ্ছেন। কালীর দরবারে ঘুরতে ঘুরতে এরপরে তিনি আর কোথায় কোথায় যান আমরা দেখব, কারণ তিনি যেহেতু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যেহেতু তিনি বড় নেতা, যেহেতু তিনি সারা ভারতবর্ষে পরিচিত, তিনি আপনার ত্রিপুরাতেই আসেন না কালীঘাটেই যান না অন্য কোথাও যান না কেন, তাকে নিয়ে সংবাদ ডেফিনেটলি হবে। তবে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য তিনি কি বার্তা দিতে চান সেটা কিন্তু এখনো জানা হলো না। এবারে
এই ভিজিটেও কিন্তু পরিষ্কার হলো না যে 2018-তে দেয়া প্রতিশ্রুতি সম্বন্ধে তিনি এখন কি ধারণা পোষণ করেন। এটা কবে তিনি বলবেন সেটা জানার জন্য ত্রিপুরার বেকার যুবক যুবতীদের আগ্রহ ডেফিনেটলি রয়েছে। কারণ সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে তাকে তার আগমনে যে ধরনের মন্তব্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ত্রিপুরা রাজ্যের করেছে, তাতে বোঝা যায় যে ত্রিপুরা রাজ্যের মানুষ অন্তত পক্ষে ভোলেনি। ত্রিপুরা রাজ্যের মানুষের পক্ষে এই প্রতিশ্রুতিগুলো এবং প্রতিশ্রুতি পূরণ হয়েছে বা হয়নি এই কথাগুলো কোনোদিনই হয়তো ভোলা সম্ভব না। আগামী দিনে হয়তো রাজ্যে রাজনৈতিক ইতিহাস লেখা হলে এই কথাগুলো হয়তো সেই লেখাতে থাকবে। বলবেন কিছু বলার মতো আছে? থাকলে কমেন্ট বক্স রয়েছে, লিখে দিন। ভালো থাকবেন। যত অনেক খা, সবাইকে নমস্কার।